हाई फ्रेंड्स, वेलकम टू चैनल कोविड स्टाडी। तो आज के আমরা বায়োলজির যে আমরা ব্লাড নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, সেই ব্লাডের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগে যেখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে ক্লটিং অফ ব্লাড, ঠিক আছে। অর্থাৎ ব্লাডের যে জমাট বাঁধা, তো সেখানে শেষ করেছিলাম। তো আজকে তার পরে থেকে শুরু করব ক্লটিং অফ ব্লাডের। তো এখানে দেখো যে ক্লটিং অফ ব্লাড অর্থাৎ ব্লাডের যে জমাট বাঁধা, সেটা সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ রিয়াকশনের মাধ্যমে হয়ে থাকে। তিনটি রিয়াকশনের মাধ্যমে সম্পন্ন হয়। তো এই তিনটি রিয়াকশনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কীভাবে হচ্ছে। তো প্রথমে দেখো, প্রথম রিয়াকশনে কি বলছে যে থ্রোম্বোপ্লাস্টিন তার সাথে যদি প্রোথ্রম্বিন তার সাথে যদি ক্যালসিয়াম যুক্ত হয়, তো সেখান থেকে তৈরি হয় থ্রোম্বিন। আর একটা জিনিস মনে রাখবে, এখানে এই যে দেখো থ্রোম্বোপ্লাস্টিন কী দিয়ে তৈরি হয়? থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে সাধারণত আমাদের রক্তে যে প্লেট থাকে মানে অনুচক্রিকা, তার সাথে বাতাসের যুক্ত হওয়ার ফলে তৈরি হয় থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে। তো প্রথম আমরা রিয়াকশন থেকে কী পেলাম? প্রথম রিয়াকশন থেকে আমরা মেনলি যেটা পেলাম সেটা হচ্ছে থ্রোম্বিন তৈরি করলাম। থ্রোম্বিন, এই তিনটে উপাদানের মিশ্রণ নিয়ে তৈরি হলো থ্রোম্বিন। এটা হচ্ছে প্রথম রিয়াকশন। নেক্সট দ্বিতীয় রিয়াকশনে কী হয়? দ্বিতীয় রিয়াকশনে হচ্ছে এই যে থ্রোম্বিন পেলাম, থ্রোম্বিনের সাথে যদি আমরা ফাইব্রিনোজেন অ্যাড হয়ে যায়, থ্রোম্বিনের সাথে ফাইব্রিনোজেন অ্যাড হওয়ার ফলে কী তৈরি হয়? ফাইব্রিন নামক কম্পাউন্ড তৈরি হয়। এটা হচ্ছে সেকেন্ড রিয়াকশনে এরকম হয়। এরপর নেক্সট থার্ড রিয়াকশনে কী হবে? এই ফাইব্রিনটা যেটা পেলাম, এই ফাইব্রিনের সাথে যখন ব্লাড কর্পাসেলস যুক্ত হয় তখন আমাদের রক্ত জমাট বেঁধে যায়। ফাইব্রিনের সাথে মেনলি ব্লাড কর্পাসেলস যুক্ত হওয়ার ফলে রক্ত জমাট বেঁধে যায়। এখানে ব্লাড কর্পাসেলস দুই ধরনেরই হতে পারে, আরবিসিও হতে পারে, আবার ডব্লিউবিসিও হতে পারে, ঠিক আছে। এই দুই ধরনের ব্লাড কর্পাসেলস হতে পারে, এই ফাইব্রিনের সাথে যুক্ত হতে পারে এবং এর ফলে ক্লট বেঁধে যায়। তো এরপর দেখো, দ্য ফর্মেশন অফ প্রোথ্রোম্বিন অ্যান্ড ফাইব্রিনোজেন অফ দ্য ব্লাড প্লাজমা টেক্স প্লেস উইথ দ্য হেল্প অফ ভিটামিন কে। তো এখানে দেখো, রক্ত যে জমাট বাঁধাতে দুটো খুবই গুরুত্বপূর্ণ উপাদান, একটা হচ্ছে প্রোথ্রোম্বিন, মানে ঠিক এই উপাদানটা দেখতে পাচ্ছ প্রোথ্রোম্বিন, আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন মানে হচ্ছে এই উপাদানটা। এই দুটো উপাদান বলছে তৈরি হতে, ঠিক আছে। ফর্মেশন হতে কার সাহায্য লাগে? ভিটামিন কে। অর্থাৎ যদি বলা হয়, প্রশ্নটা ঘুরিয়ে পরীক্ষা এভাবে আসে যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে, তাহলে উত্তর হবে ভিটামিন কে। রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? তাহলে রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। প্রশ্নটি পরিভাবে এভাবে আসে। এরপর দেখো, দ্য কম্পালসরি প্রোটিন ফর মেকিং ক্লটস অফ ব্লাড ইজ ফাইব্রিনোজেন। তাহলে দেখো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রক্ত তঞ্চনে কোন প্রোটিন বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে, তা সেটা হবে ফাইব্রিনোজেন। অর্থাৎ রক্ত তঞ্চনে একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটা একটা প্রোটিন, এটা হচ্ছে কি? ফাইব্রিনোজেন। তো নেক্সট দেখো, ব্লাড গ্রুপ অফ হিউম্যান, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্লাড গ্রুপ। সাধারণত এবিও পদ্ধতিতে আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এবিও পদ্ধতিতে ব্লাড গ্রুপ ওয়াজ ডিসকভার্ড বাই ল্যান্ডস্টেইনার। তো এই দেখো, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার 1900 সালে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন এবং এই জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি ব্লাড গ্রুপের যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে এবিও পদ্ধতি। দেখা যাক এরপর কী বলা হচ্ছে। এখানে দেখো, দ্য ম্যান রিজন বিহাইন্ড দ্য ডিফারেন্স ইন ব্লাড অফ হিউম্যান ইন দ্য গ্লাইকোপ্রোটিন হুইচ ফাউন্ড ইন রেড ব্লাড কর্পাসেলস কল্ড অ্যান্টিজেন। তাহলে দেখো, এখানে দেখো অ্যান্টিজেন কাকে বলে যা তোমাদের জানতে হবে। অ্যান্টিজেন কাকে তোমাদের বলে তোমাদের জানতে হবে। তো এখানে দেখো, আমাদের রক্তের মধ্যে যে গ্লাইকোপ্রোটিন নামক একটা যৌগ থাকে, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন নামে একটা যৌগ থাকে যেটা সাধারণত আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলে পাওয়া যায়। তো এই গ্লাইকোপ্রোটিনকেই অপর ভাষায় আমরা বলে থাকি অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন আসলে কিছুই নয়, অ্যান্টিজেন হচ্ছে আসলে একটা গ্লাইকোপ্রোটিন, একে আমরা বলে থাকি অ্যান্টিজেন। যেটা কোথায় পাওয়া যায়? যেটা আরবিসিতে পাওয়া যায়, রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকায় পাওয়া যায় ওই গ্লাইকোপ্রোটিনটি, ওকেই বলা হয় অ্যান্টিজেন। আর একটা মনে রাখবে, অ্যান্টিজেন সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যান্টিজেন এ আর একটা হচ্ছে অ্যান্টিজেন বি, ঠিক আছে। অ্যান্টিজেন আর টু টাইপস, একটা হচ্ছে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের ভালোভাবে, যে এই যে আমরা কোনো একটা কার রক্তের ব্লাড গ্রুপ কেমন হবে সেটা পুরোপুরি তার অ্যান্টিজেনের উপর নির্ভর করে। দেখো কী করে নির্ভর করা হয় কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ। ধরো কোনো ব্যক্তির মধ্যে রক্তে তার গ্লাইকোপ্রোটিন বা যে অ্যান্টিজেন সেটা হচ্ছে অ্যান্টিজেন এ আছে, তার মানে তার ব্লাড গ্রুপ হবে এ। কোনো ব্যক্তির রক্তে যদি অ্যান্টিজেন বি থাকে তাহলে তার ব্লাড গ্রুপ হবে বি।
এবার দেখো কোনো ব্যক্তির যদি দুটো অ্যান্টিজেনই থাকে, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, তাহলে তার ব্লাড গ্রুপ হবে এ বি। ঠিক আছে, তাহলে এখানে কী কী পেলাম? যাদের অ্যান্টিজেন এ থাকছে তাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ, যাদের অ্যান্টিজেন মনে করো বি থাকছে তাদের ব্লাড গ্রুপ বি, যাদের অ্যান্টিজেন দুটোই থাকছে, অ্যান্টিজেন এও থাকছে বিও থাকছে, তাদের অ্যান্টিজেন কী হবে? যেখানে এ প্লাস অ্যান্টিজেন এ প্লাস অ্যান্টিজেন বি বোথ থাকছে, তাদের ব্লাড গ্রুপ হবে এ বি। ঠিক আছে, আর একটা তোমরা শুনে থাকবে যে ও ব্লাড গ্রুপ, তাহলে কাদের ও ব্লাড গ্রুপ হয়? ও ব্লাড গ্রুপ তাদেরই হচ্ছে যাদের মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন থাকবে না, অর্থাৎ অ্যান্টিজেন এও থাকবে না, অ্যান্টিজেন যদি বিও অ্যাবসেন্ট থাকে, যখন দুটো অ্যান্টিজেনই অ্যাবসেন্ট থাকবে তখন তাদের ব্লাড গ্রুপ হয় ও। ঠিক আছে, তোমরা আরেকটা জিনিস শুনে থাকবে যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, যদি এরকম বলা হয়, কিংবা এ পজিটিভ, কিংবা বলা হয় ও নেগেটিভ। ঠিক আছে, এই ধরনের কথা শুনে থাকছো। এই পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো কি, তো এইগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করছি। এগুলো হচ্ছে আরএইচের ওপর নির্ভর করে, আরএইচ ফ্যাক্টরের উপর নির্ভর করে কার পজিটিভ হবে কার ব্লাড গ্রুপ নেগেটিভ হবে। তাহলে এখন থেকে তোমরা এটা বুঝতে পারলে যে অ্যান্টিজেনের উপর কীভাবে ব্লাড গ্রুপ নির্ভর করছে। যার অ্যান্টিজেন বা গ্লাইকোপ্রোটিন যেই প্রকারের তার ব্লাড গ্রুপ হচ্ছে সেরকম। দেখা যাক এর পরে নেক্সট। তো এটা তোমাদের বলে দিলাম দ্যাট কন্টেন্টস নেইদার অফ অ্যান্টিজেন, যার মধ্যে কোনো রকম অ্যান্টিজেন থাকে না তাদের ব্লাড গ্রুপ হয় ও। তো এরপর দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এর পরে অ্যান অপোজিট টাইপ অফ প্রোটিন ইজ ফাউন্ড ইন প্লাজমা। এবার দেখো একটা অপোজিট টাইপ অফ প্রোটিন যেটা কোথায় পাওয়া যায়? প্লাজমাতে পাওয়া যায়। গ্লাইকোপ্রোটিনটা কোথায় পাওয়া গিয়েছিল? গ্লাইকোপ্রোটিন বা অ্যান্টিজেন এটা পাওয়া গিয়েছিল আরবিসিতে পাওয়া গিয়েছিল। এবার এটা কোথায় পাওয়া যাচ্ছে? ব্লাড প্লাজমাতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা অপর প্রকারের একটা প্রোটিন। কী করে এটা? দিস ইজ কল্ড অ্যান্টিবডি, এটাকে বলা হয় অ্যান্টিবডি। দিস ইজ অলসো টু টাইপস, এটাও দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যান্টিবডি এ, একটা হচ্ছে অ্যান্টিবডি বি। এবার দেখো বলা হচ্ছে দেয়ার ফোর উইথ 4 গ্রুপস অফ ব্লাড ডিভিশন অফ অ্যান্টিবডি ইজ অ্যাজ আন্ডার। তো এখানে নিচে ছকটা দেওয়া হয়েছে, তো ছকটায় কী বলা হচ্ছে আমি একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। তোমাদের এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, যদি কোনো রক্তে মনে করো অ্যান্টিজেন মনে করো এ অ্যান্টিজেন থাকলো, সেই রক্তে কিন্তু কখনোই এ অ্যান্টিবডি থাকতে পারবে না। যদি এ অ্যান্টিবডি থাকে, ধরো অ্যান্টিজেন হলো এ এবং সেখানে যদি এ অ্যান্টিবডি থাকে, তাহলে রক্তটা জমাট বেঁধে যাবে, রক্ত স্পয়েল করে দেবে, নষ্ট করে দেবে। ঠিক আছে, রক্তটিকে। তাই মনে রাখবে সবসময় যেই প্রকৃতির অ্যান্টিজেন, ধরো অ্যান্টিজেন হলো এ, এর সাথে কখনোই এ অ্যান্টিজেন থাকবে না, তাহলে কি থাকবে? অ্যান্টিজেন বি থাকতে পারে। মনে করো এক প্রকারের হচ্ছে অ্যান্টিজেন বি, এর সাথে কখনোই অ্যান্টিবডি বি থাকতে পারে না, তার মানে এর সাথে অবশ্যই অ্যান্টিবডি এ থাকতে পারবে। মানে অ্যান্টিজেন যা হবে অ্যান্টিবডি তার অপোজিট থাকতে হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো প্রথম টাইপের ব্লাড গ্রুপে কী বলা হচ্ছে, যেখানে আমরা নিয়েছি ব্লাড গ্রুপ হচ্ছে এ, ব্লাড গ্রুপ এ মানেই বোঝা গেল সেখানে অ্যান্টিজেন কি থাকবে? অ্যান্টিজেন এ থাকবে। আর অ্যান্টিজেন যদি এ থাকে সেখানে কখনোই অ্যান্টিবডি এ থাকতে পারে না, তো এর বদলে কি হবে? সেখানে শুধুমাত্র বি থাকবে অ্যান্টিবডি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ বি। ব্লাড গ্রুপ বি মানে সেখানে অ্যান্টিজেনও বি হবে কিন্তু কখনোই অ্যান্টিবডি বি হবে না, তাহলে অ্যান্টিবডি কী হবে? এ। ক্লিয়ার? দেখো নেক্সট দেখো ব্লাড গ্রুপ এ বি। ব্লাড গ্রুপ এ বি মানে সেখানে দেখো অ্যান্টিজেন এও থাকবে অ্যান্টিজেন বিও থাকবে, তার মানে এ বি হলো, কিন্তু সেখানে দেখো অ্যান্টিবডি এও থাকতে পারবে না, কারণ এখানে এ অলরেডি আছে অ্যান্টিজেনে, তাই অ্যান্টিবডি এ থাকতে পারবে না। আর এখানে যেহেতু অ্যান্টিজেনে বি আছে তাই বিও থাকতে পারবে না, তাহলে অ্যান্টিবডিতে কিছুই থাকতে পারবে না, এ বি দুটোর মধ্যেই কিছু না থাকলে সেখানে অ্যাবসেন্ট থাকবে, সেখানে অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকবে। চলে আসো আমরা নেক্সট দেখো ও ব্লাড গ্রুপ কাকে বলেছি? যখন কোনো অ্যান্টিজেনই থাকবে না সেটাকে বলা হয় ও গ্রুপ। এখানে অ্যাবসেন্ট থাকছে, যখন এখানে দুটোই অ্যাবসেন্ট থাকবে তখন এখানে অ্যান্টিবডি বোথ থাকবে, অ্যান্টিবডি এও থাকবে এবং অ্যান্টিবডি বিও থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এতদূর? তো এরপর দেখো নিচের ছকটাতে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। তো ব্লাড ট্রান্সফিউশনটা কি দেখা যাক। অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিবডি এ, অ্যান্টিজেন বি অ্যান্ড অ্যান্টিবডি বি ক্যান নট লিভ টুগেদার। তো আমি তোমাদের যেটা বললাম যে এটা অ্যান্টিজেন এ এর সাথে অ্যান্টিবডি এ এবং অ্যান্টিজেন বি এর সাথে অ্যান্টিবডি বি কখনোই একসাথে থাকতে পারে না, ক্যান নট লিভ টুগেদার। তো কী হয় দেখো,
ইন কেস অফ সো হ্যাপেন্ড, যদি এটা হয় মানে যদি তারা একসাথে থাকে তাহলে কি হবে দেখো, দিস গেট মোস্ট স্টিকি হুইচ ইজ স্পয়েল দ্য ব্লাড। তো এর ক্ষেত্রে কি হয়, একটা মোস্ট স্টিকি একটা সম্ভাবনা হয়ে যায় এবং ব্লাডটাকে স্পয়েল করে দেয়, নষ্ট করে দেয়। দিস ইজ কল্ড অ্যাগুলিটিনেশন অফ ব্লাড। তো এটাকে ব্লাডের কী বলা হয়, অ্যাগুলিটিনেশন অফ ব্লাড বলা হয়। দেয়ারফোর ইন ব্লাড ট্রান্সফিউশন অ্যাডজাস্টমেন্ট অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি শুড বি ডান কেয়ারফুলি সো দ্যাট অ্যাগুলিটেশন অফ ব্লাড ডু নট টেক্স প্লেস। তো এই জন্য কী করা হয়, এই জন্য হচ্ছে বিভিন্নভাবে খুবই কেয়ারফুলি একটা ব্লাড ট্রান্সফিউশন করা হয়, মানে যেখানে কখনোই অ্যান্টিজেন এর সাথে অ্যান্টিবডি এ যেন না মিশে যায়, এভাবে খুবই মানে সূক্ষ্মভাবে একটা ট্রান্সফিউশন করা হয়, ব্লাড ট্রান্সফিউশন এভাবে করা হয়, ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট বলছে ব্লাড গ্রুপ ও ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার বিকজ ইট ডু নট কন্টেইন অ্যানি অ্যান্টিজেন। তাহলে আমরা জানি যে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার কাকে বলা হয়, ও রক্ত গ্রুপটাকে, ঠিক আছে, রক্তের ও গ্রুপকে। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেনটা আর একটি স্টিকি করে দেয়, যে তোমাকে যদি বলা হলো, ধরো 4টে অপশন দেওয়া থাকলো, বলা হলো যে রক্তের যে কোন রক্তটির গ্রুপটিকে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়, অপশন দেওয়া হলো মনে করো এ গ্রুপ, অপশন বিতে দেওয়া হলো মনে করো ও পজিটিভ, অপশন সিতে দেওয়া হলো তোমার এ বি, মনে করো বি দেওয়া হলো, বি নেগেটিভ দেওয়া হলো, আর অপশন ডিতে দেওয়া হলো ও নেগেটিভ। তাহলে সঠিক উত্তর কোনটি হবে, তোমাদের অবশ্যই সঠিক উত্তর যেটা ঠিক করতে হবে, যখন ও থাকবে আবার ও পজিটিভ ও নেগেটিভ, তখন সঠিক উত্তর হবে ও নেগেটিভ। অর্থাৎ খুবই যদি সূক্ষ্মভাবে বলতে চাই যে কোন রক্তকে সার্বিক দাতা বলা হয়, সঠিক উত্তর হবে ও নেগেটিভ। এমনি তো ও ব্লাড গ্রুপকে বলবোই, কিন্তু যদি খুব সূক্ষ্মভাবে বলতে চাই, পরীক্ষায় যদি কোশ্চেনটা একটু হার্ড লেভেলের করে, তখন সেটা হয়ে যাবে ও নেগেটিভ, তোমাদের অ্যান্সার করতে হবে। ও নেগেটিভ ব্লাড গ্রুপকে বলা হয় সার্বিক দাতা। ঠিক একইভাবে ও নেগেটিভ বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সার্বিক দাতা। একইভাবে যদি বলা হয় সার্বিক গ্রহীতা বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, তখন কি রিসেপ্টর, তখন কী হবে দেখো, ব্লাড গ্রুপ এ বি পজিটিভ ইজ কল্ড ইউনিভার্সাল রিসেপ্টর বিকজ ইট ডাজ নট কন্টেইন অ্যানি অ্যান্টিবডি। তো এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না এবির মধ্যে, তাই এটা সবার কাছ থেকে রক্ত নিতে পারে, তাই একে বলা হয় ইউনিভার্সাল রিসেপ্টর। তো এটাও যদি তোমরা একটু ডিটেলসে বলতে চাও, মানে একটু গভীরভাবে, তখন এটা হবে এ বি পজিটিভ, ঠিক আছে। এটাকেই বলা হবে যে সার্বিক গ্রহীতা। তো এরপর দেখো RH ফ্যাক্টরটা কি, RH ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করা যাক। তো RH ফ্যাক্টর দেখো, ইন দি ইয়ার 1940 1940 সালে কি হয়, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার আর উইনার তারা কি করে, ডিসকভার এ ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেন ইন দ্য ব্লাড। তো তারা ব্লাডের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন খুঁজে পায়। দে ডিসকভার্ড ইন দ্য রাহেসাস মাঙ্কি। তারা এটা একটি প্রথম বানরের মধ্যে পেয়েছিল, যে বানরটার নাম হচ্ছে কি রাহেসাস মাঙ্কি, ঠিক আছে। এই বানরের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের, এই বানরের রক্তে একটা ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন খুঁজে পায় দুই বিজ্ঞানী, একজন হচ্ছে ল্যান্ডস্টেইনার, এই ল্যান্ডস্টেইনার কী করেছিল, রক্তের গ্রুপ আবিষ্কার করেছিল, এবং আরেকটা বিজ্ঞানী হচ্ছে উইনার 1940 সালে। তো কি পেয়েছিলেন, তারা বানরের রক্তে একটা ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন খুঁজে পেয়েছিলেন। দেয়ারফোর ইট ইজ কল্ড RH ফ্যাক্টর, এবং এখান থেকেই এটাকে বলা হয় RH ফ্যাক্টর। ইন দ্য ব্লাড অফ দ্যাট প্রোটিন ইট ইজ ফাউন্ড দেয়ার ব্লাড ইজ কল্ড RH পজিটিভ। এবার দেখো, ধরো একটা মানুষ আছে, এটা মনে করো একটা মানুষ, দেখি এটা হচ্ছে একটা মানুষ, ঠিক আছে, এটা মনে করো একটা মানুষ। এই মানুষের মধ্যে যদি ওই বানরের দেহে যে বানরের রক্তে যে প্রকার অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল একটা ডিফারেন্ট টাইপ, সেই প্রকারের অ্যান্টিজেনটা যদি এই ব্যক্তির মধ্যেও পাওয়া যায়, তাহলে এর ব্যক্তিকে বলবো, এর ব্যক্তি যেটা গ্রুপ সেই গ্রুপটা হবে পজিটিভ। ধরো ব্যক্তির ব্লাড গ্রুপ হলো বি, তার মানে আমরা বলতে পারি ব্যক্তিটা হলো বি পজিটিভ। যদি সেই বানরের মধ্যে যে অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল সেই রক্তের অ্যান্টিজেনটা যদি এই ব্যক্তির মধ্যেও পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তাহলে এটা হয়ে যাবে বি নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ মানে শুধু ব্যাপারটা এইটাই, যে সেই বানরের শরীরে যেই অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল একটা টাইপের, সেটা যদি কোনো মানুষের শরীরে পাওয়া যায়, সেখানে সেই মানুষের রক্তের গ্রুপ হবে পজিটিভ, আর যদি না পাওয়া যায় সেটা হবে নেগেটিভ। তোমাদের শুধু এটুকু মনে রাখতে হবে। তো এরপর দেখো, দেয়ার ব্লাড ইজ কল্ড RH পজিটিভ অ্যান্ড দ্য ব্লাড অফ দ্যাট পারসন ইজ নট ফাউন্ড। এবং দেখো, সে যদি সেই মানুষের মধ্যে যদি সেই ব্লাডের টাইপটা যদি খুঁজে না পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলবো RH নেগেটিভ, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর হচ্ছে
at the time of blood transfusion RH factor is also tested। তাহলে যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, মানে ব্লাড যখন এক ব্যক্তির মধ্যে থেকে অন্য ব্যক্তিতে প্রবেশ করাই, তখন তাদের RH ফ্যাক্টরটাকেও কিন্তু পরীক্ষা করতে হয়, তাদের ব্লাডের RH ফ্যাক্টরটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। বলছে RH প্লাস ইজ গিভেন টু RH প্লাস, যাদের রক্তে হচ্ছে RH প্লাস যাদের ব্লাড গ্রুপ, যেমন তাদের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ বা এ পজিটিভ, তাদের শুধু বি পজিটিভ বা এ পজিটিভ রক্তে গ্রহণ করতে পারবে। এবং RH নেগেটিভ গিভেন টু RH নেগেটিভ অনলি, এবং RH নেগেটিভ যাদের হবে তাদের শুধুমাত্র RH নেগেটিভদের ব্যক্তিদের দেওয়া হবে। এবার দেখো, if the blood of RH positive blood group is transferred to a person with RH negative blood group, then due to less quantity for the first time there does not seem any bad effect। তো এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে একজন যদি RH পজিটিভ ব্লাড গ্রুপ, হ্যাঁ, একটা RH নেগেটিভ ব্যক্তির দেহে যদি আমি প্রবেশ করাই, তাহলে কি হবে, তাহলে দেখো ফার্স্ট টাইম প্রথমে কি হবে, যে কোনো কিছু বোঝা যাবে না, যে কোনো খারাপ এফেক্ট, কোনো বাজে এফেক্ট যে ব্যক্তির মধ্যে কোনো রকম মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা বোঝা যাবে না। কিন্তু দেখো বলছে বাট ইফ দিস প্রসেস ইজ রিপিটেড, কিন্তু বারবার দেওয়া হয়, মানে বারবার কোনো RH পজিটিভ রক্ত কোনো RH নেগেটিভ ব্যক্তির দেহে দেওয়া হয়, তখন কি হয়, দেন ডিউ টু অ্যাগ্লুটিনেশন দ্য পারসন উইথ RH ব্লাড গ্রুপ ডাইজ। তো তখন সেই ব্যক্তিরা কী হতে পারে, মারাও যেতে পারে, তাদের রক্তে জমাট বাঁধার ফলে তারা কী হতে পারে, মারাও যেতে পারে সেই ব্যক্তিটি। তাই সবসময় ব্লাড দেওয়ার আগে টেস্ট করে নিতে হয় যে ব্যক্তির RHটা কি পজিটিভ নাকি RH নেগেটিভ, এটা সবসময় টেস্ট করে নিতে হয়, তারপর ব্লাডটা ট্রান্সফার করা হয়। তো এরপর দেখো, এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস, ঠিক আছে। তো এই যে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস, তো এটা হচ্ছে সাধারণত খুবই সংক্ষেপে দেওয়া আছে, দেখো এটা খুবই সংক্ষেপে দেওয়া আছে, এটা অনেক ব্যাপার, অনেক বোঝাতে গেলে অনেক ব্যাপার, তো খুবই সংক্ষেপে দেখো উপরে দেওয়া আছে। তো তোমরা যদি এটা ডিটেলসে বুঝতে চাও এগুলো, অবশ্যই ক্লাস 11-এর যে বইটা আছে এই ব্লাড সম্পর্কে দেখবে চ্যাপ্টার পাবে ক্লাস 11-এর বইয়ে। তো তোমাদের সাঁতরার বই খুব ভালোভাবে দেওয়া আছে, ক্লাস 11-এর যে বায়োলজি বই সেখান থেকে তোমরা এক্সপেন্সিভভাবে পড়তে পারো ভালোভাবে, খুব সুন্দরভাবে দেওয়া আছে ক্লাস 11-এর বই এগুলো ডিটেলসে। তো এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিসটা কি দেখো, ইফ ফাদার ব্লাড গ্রুপ ইজ RH পজিটিভ, যদি পিতা হয় RH পজিটিভ, ঠিক আছে, মানে বাবা হচ্ছে RH পজিটিভ, অ্যান্ড মাদার ব্লাড গ্রুপ ইজ RH নেগেটিভ, দেন দ্য চাইল্ড টু বি বর্ন dies at the pregnancy or short span of time after the birth. This happens in case of second issue। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে খুবই সহজভাবে খুবই এক কথা এখানে বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে যদি পিতার, যদি এটা হচ্ছে ফাদার, এটা মনে করো মাদার, ঠিক আছে, যদি পিতার হচ্ছে ব্লাড গ্রুপ পজিটিভ RH আর মাদার যদি হচ্ছে RH নেগেটিভ, তাহলে তাদের মধ্যে যে সন্তানটা হবে সেই সন্তানটা বলছে যে হতে পারে তাদের লাইফটা খুব ছোট হবে, অর্থাৎ সে মানে মারা যাবে, ঠিক আছে। অনেক সময় দেখবে কোনো শিশু জন্মের পরই মারা যায়, তো এগুলো হচ্ছে সাধারণত এই কারণে হচ্ছে, এই যে কারণে হচ্ছে এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস, ঠিক আছে, এই কারণে হচ্ছে। তো এখানে দেখো এই যে পিতার গ্রুপ যদি পজিটিভ, মাতার গ্রুপ RH নেগেটিভ, তখনও সন্তানের একটা ব্লাড গ্রুপ হবে। তো এই কারণে হচ্ছে সন্তানটা মারা যাচ্ছে, খুবই সংক্ষেপে দেওয়া আছে, এগুলো কোনো ডিটেলসে দেওয়া নেই। তো এগুলো তোমাদের জানার জন্য ক্লাস 11-এর বইটা অবশ্যই একবার পড়ে নেবে, খুব ভালোভাবে বোঝা যাবে। অথবা এই বইটার পর আমি পরে জেনারেল সায়েন্স বই ধরলে সেখানে করিয়ে দেবো। তো এরপর দেখো, দ্য পসিবল ব্লাড গ্রুপ অফ দ্য চাইল্ড অন দ্য বেসিস অফ ব্লাড গ্রুপ অফ মাদার অ্যান্ড ফাদার। তো এখানে দেখো কিছু পসিবল মানে কিছু সম্ভাবনা করে দেওয়া হয়েছে, যদি মনে করো পিতা এবং মাতা দুজনেরই ব্লাড গ্রুপ যদি ও হয়, তাহলে এখানে এক্সপেক্টেড মানে তাদের সন্তান কী হবে, তাদের সন্তান ও হতে পারে, এটাই সাধারণত ধারণা করা যায়, এক্সপেক্টেড করা যায়। কিন্তু আনএক্সপেক্টেড সন্তানের ব্লাড গ্রুপ কী হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, এরকম হতেই পারে। কিন্তু সাধারণত হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা হবে ও গ্রুপ, যদি পিতা ও হয় মাতা ও হয়। দেখো যদি পিতা মাতার মধ্যে ধরো মাতা ও পিতা এ হলো, তখন কি হবে, তখন সন্তান হতে পারে ও অথবা এ গ্রুপ, অথবা এটা সাধারণত ধারণা করা যায়, বেশিরভাগ হওয়ার সম্ভাবনা এটা, আর তা না হলে সেটা বি হতে পারে, এবি হতে পারে, ঠিক আছে। তো এগুলো তোমরা ছকটা একবার দেখে নেবে,
পিতামাতা কেমন হলে সন্তান কেমন হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা এটা বেশি, সব থেকে বেশি হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা বেশি। এটা সাধারণত আনএক্সপেক্টেড, আর এটা হচ্ছে এক্সপেক্টেড। ঠিক আছে, এটা একবার দেখে নেবে এই ছকটা। বুঝতে তোমাদের কোথায় কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো, হেমিওলিম্ফ। হেমিওলিম্ফটা কি? বডি অফ ফ্লুইড অফ আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে হচ্ছে সাধারণত ককরোচ জাতীয় প্রাণী, যেমন হচ্ছে আরশোলা, এগুলো হচ্ছে আর্থ্রোপোডা। তো এগুলো তোমাদের করানো হয়নি, এগুলো হচ্ছে একবার প্রথমে যখন জুলজি স্টার্ট হয়েছে তখন এগুলো আছে। আর্থ্রোপোডা প্রাণী কি, আর্থ্রোপোডার রেচনাঙ্গের নাম কি, গমনাঙ্গের নাম কি, এই ধরনের বিষয়গুলো। দেখো, ব্লাড ফ্লুইড অফ আর্থ্রোপোডা ইজ কালারলেস, অর্থাৎ আমাদের যেমন ব্লাড ফ্লুইড কেমন হয়, লাল কালারের হয় হিমোগ্লোবিনের জন্য, ঠিক তেমনই এই ককরোচের হচ্ছে কালারলেস, এর কোনো কালার থাকে না। মেড অফ প্লাজমা, এটা সাধারণত প্লাজমা দিয়ে তৈরি হয়, অ্যান্ড হেমিওসাইটস দিয়ে তৈরি হয়। ইট ডু নট কন্টেইন অ্যানি রেসপিটরি পিগমেন্ট, এবং এর মধ্যে কোনো রেসপিটরি পিগমেন্ট থাকে না। ফ্রেন্ডস, এর মধ্যে রাখবে পিগমেন্ট মানে কি? পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক পদার্থ, মানে রঙিন করা যেসব পদার্থের জন্য রঙিন হয় তাদের বলে পিগমেন্ট। তো এখানে একটা দেওয়া আছে এক্সাম্পল, যেমন হচ্ছে ককরোচ। ঠিক আছে, তো দেখো তোমাদের যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা ভিডিও নিচে জানাবে। এছাড়া ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবে এবং লাইক করবে। ধন্যবাদ।